দুপুর 3টা থেকে রাত 11টা 10টা 11টা পর্যন্ত তারেক রহমান সাহেবকে সবসময় দেখি অনলাইনে কর্মীদের সাথে কথা বলছেন, পলিটিক্যালি অ্যাক্টিভ, প্রত্যেক ব্যাপারেই কথা বলছেন। তা আমি মনে করি হি হ্যাজ হিজ ওন স্ট্র্যাটেজি এই কারণে, বাট কোনো ষড়যন্ত্র বা কোনো বাধা এটা আমি মনে করি না। এছাড়া কিছু মামলাও তো আছে যেটা ডিউ প্রসেসে কাজ হচ্ছে, সরকার অ্যাপিল করছে, দেখছি অ্যাপিলের ডিভিশনে যাচ্ছে, সব কিছু ডিউ প্রসেস হচ্ছে। আমি শিওর সব কিছু শেষ হয়ে গেলে বাই টাইম ইনশাল্লাহ উনি চলে আসবেন। কি যেই অবস্থায় দেখছি পত্রপত্রিকায় যে খবরগুলো আসছে, আপনার চোখ নিশ্চয়ই এড়ায়নি চাঁদাবাজির সঙ্গে বিএনপির ছাত্রদল, বিএনপির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল যুবদলের নাম যেভাবে জড়িয়ে যাচ্ছে, সেটা কি আসলে নির্বাচনের আগে বিএনপির জন্য ভালো হচ্ছে, বা ভালো কি আসলেই উনি দেশের বাইরে থেকে চালাচ্ছেন? একদম না, এই জিনিসটা তো একদমই ভালো না। আপনার বুঝতে হবে এটা পলিটিক্যাল কালচার। এটা এই যে চাঁদাবাজি জিনিসটা, আমিও তো একটা দলের প্রধান, আমি কোনোদিন একটা চাঁদাবাজকে প্রমোট করি না। এটা পলিটিক্যাল কালচারটা এরকম হয়ে গিয়েছে যে গত 20-25 বছর যাবত এটা হচ্ছে। এখন ফেসবুকের কারণে, বিভিন্ন কারণে আমরা অনেক বেশি দেখতে পাই। আমার প্রশ্নটা হলো যে বিএনপি শুধু তারেক রহমান সাহেব হবেন কেন? বিএনপিতে যারা নীতি নির্ধারণ যারা আছেন, ওনারা কি রিজনেবল মানে সিদ্ধান্তটা নেয় কিনা এনার বিরুদ্ধে? তারপর তো আইন আছে, সরকার আছে, তারা কাজ করবে। আসলে কি চাঁদাবাজিদের কোনো দল থাকে না, ওনারা বিভিন্ন দলের উপরে ভিত্তি করেও চাঁদাবাজিটা করে। তো ওর এভাবেই হচ্ছে। আমি শিওর আপনার কথা রাইট, বিএনপির বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে টেন্ডারবাজি, পানি বালুমহল দখল, নদী দখল, এগুলি হচ্ছে। এবং আমি শিওর বিএনপি যদি এটা না করে, তাহলে আপনি তো জানেনই কি হচ্ছে। আপনি আওয়ামী লীগকে দেখেই তো শিখতে হয়ে যেতে পারে। আমি শিওর, বাট অনেকে যদি মনে করে যে বিএনপির টপ থেকে এগুলিকে প্রমোট করা, দ্যাটস নট রাইট। এটা সত্যি না, বিকজ এটার কোনো বেনিফিট আমাদের নাই। তো আমি শিওর বিএনপির নিচে যারা আছেন ওনারা সবাই দেখছেন, 17 বছর দল ক্ষমতায় না, বিভিন্ন ধরনের মানুষ দলে থাকে, তারা অনেকে চাঁদাবাজি করে, অনেকে বাকি নিয়ে ওইখানে টাকা দেয় না, যে যেরকমভাবে করে। এটা আসলে বাংলাদেশে একটা কালচারে পরিণত হয়েছে। আমি একদমই জাস্টিফাই করার চেষ্টা করছি না, বাট আই এম শিওর বিএনপিও তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তার কাজ করবেন। জি, নতুন যে দলটির নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক শক্তি বলে একটা দল হয়েছিল 2007-এ। জি, আপনার নিশ্চয়ই মনে আছে, ডক্টর ইউনূস যেটা ঘোষণা করেছিলেন। অনেকে দুটি দলের নাম মেলাচ্ছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি মেলানোর চেষ্টা করছেন, এবং যেটা বলার চেষ্টা করা হচ্ছে, সেই মত যারা বিশ্বাস করেন তারা বলার চেষ্টা করছেন যে 2007-এ যে স্বপ্ন দেখেছিলেন ডক্টর ইউনূস, সেই স্বপ্নটা তিনি এখন এসে পূরণ করলেন, এবং তখন যে -2 এর একটা স্বপ্ন। আপনি যারা এই ধরনের একটা মতবাদ তৈরি বা এই ধরনের ভাবনা যাদের, তাদের ভাবনাটাকে কিভাবে দেখেন? না, আমি মনে করি টু মাচ কনস্পিরেসি থিওরি। আমি এইভাবে আমি একদমই চিন্তা করি না। 2007 সালের প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল। উনি রাজনৈতিক দল যখন আপনি করেন না, তখন আপনি রাজনৈতিক দল করে ফেললেন। এখন ইউনূস সাহেবকে আমরা সবাই মিলে বসিয়েছি। যে কোনো রাজনৈতিক দলের চেয়ে ওনার অবস্থানটা, বাংলাদেশের জার্সিটা একটাই জার্সি যেটা ওনার গায়ে আমরা সারা বাংলাদেশ ওনার গায়ে দিয়েছি। তো অনেকটা স্বাধীনতা যুদ্ধের ক্যাপ্টেন ইসের মতো। তো এখন উনি দল করে উনি ছোট হবেন না। উনি দল করে 2007-এর সিচুয়েশনটা আলাদা ছিল। এখানে একটা কিংস পার্টি ছিল, ব্যাকড বাই আর্মি। এখানে তো আর্মি ব্যাক করে বসানোর দরকার হয় না, ওনাকে আমরাই বসিয়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী সরকার, বিপ্লবের মাধ্যমে এসে ওনাকে বসিয়ে দিয়েছে। উনি সব কিছু, ওনাকে আমরা বিশ্বাসের জায়গায় রাখি, শ্রদ্ধার জায়গায় রাখি, দায়িত্বের জায়গায় রাখি। এটা জনগণের সরকার, জনগণ দ্বারা সরকার না, বাট জনগণের সরকার আমরা মনে করি। তো আমি মনে করি ওনার নিজেকে উনি কোনোভাবেও ছোট করে এই জিনিসটা করবেন না। আর ছাত্ররা হয়তো ইনফ্লুয়েন্সড হয়েছে বা ওই নামটা পছন্দ হয়েছে, ওই নাম এভাবে নিয়েছে। আমি এর মধ্যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র এভাবে আমি দেখতে চাই না। জি, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোট ভেঙে গেল, এই তো গতকালই বোধহয়। জি, বিএনপির নেতৃত্বাধীন কোনো জোট এখন আসলে নাই। গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট আছে, বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলো। আপনিও দীর্ঘদিন কোনো জোটে নেই। সামনের দিনের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা কেমন আসলে হতে পারে? মানে জোটের কি বলবো, মেরুকরণটা কেমন হতে পারে? জামাত ইসলাম আবার এখন তার জোটের প্রয়োজন নেই। জি, জোটটা ছিল আমাদের সবার, জোটটা ছিল আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিজম যখন চলে গিয়েছে, আমি মনে করি আমি তো অনেক আগেই চলে গিয়েছি, বিকজ বড় কোনো দলের সাথে থেকে নিজের দল গোছানোটা মুশকিল হয়ে যায়। সো আমরা একইভাবেই ছিলাম, যুগপথে আমরা আমাদের মতো করেছিলাম। বাট কোনো দলের সাথে থাকলে আপনার অনেক কিছু মেনে নিতে হয়, যেটা হয়তো আপনার সাথে যাচ্ছে না। তো এই কারণে আমি সরে গিয়েছিলাম। তো এই 12 দল যে ভেঙে গেল, 12 দলীয় জোট, আমি মনে করি এটা ঠিকই আছে, পলিটিক্যালি কারেক্ট। বিকজ এখন যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু আর জোটের দরকার নেই। সবাই নিজের নিজের দল নিয়ে কনসেন্ট্রেট করা উচিত, যাতে করে সামনে ইলেকশন, নির্বাচনমুখী হওয়া উচিত। এবং তখন সবাই ঠিক করবে যে তারা কারোর সাথে নির্বাচনী ঐক্য করবে কিনা, ইলেকট্রাল অ্যালায়েন্স হবে কিনা। এটা এক একটা দল এক একটা দলের জিনিস চিন্তা করবে।
আপনি কি ভাবছেন আপনার আমরা গোছানো সেই দল গোছানোর পরেই আমরা বসে ঠিক করবো যে আমাদের কোন এরিয়াতে অবস্থা কীরকম, কি করা যেতে পারে, সেইভাবে আমরা চিন্তা করবো। ইট ইজ টু আর্লি টু সে নাও। যেগুলোকে সাথে নিয়ে বা যদি ছাত্ররা আসলে কোন দিকে যাবে বা নিজেরাই আলাদা করে নির্বাচন করবে কিনা এখনো তারা স্পষ্ট করে কিছু বলেনি। জামাতে ইসলামের সঙ্গে কোনো কারণে যদি ছাত্রদের যে নতুন দলটি সেটি যায় এবং আরও ইসলামিক দলকে জামাতে ইসলামী টানার চেষ্টা করছে, আমরা দেখেছি খেলাফতে মজলিসের অফিসেই হ্যাঁ সম্ভবত জামাতে ইসলামের আমির যখন তাদের টপ লিডারের সাথে বৈঠক করেছেন, একই সময় আমরা দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাদের অফিসে নিজেই গিয়েছেন। তো এই ধরনের নির্বাচনকে সামনে রেখে কোন দিকে কোন অ্যালাইটা হতে পারে, জামাতে ইসলামের সঙ্গে কারা যেতে পারে? এগুলি তো আপনি এখন সকাল ইসলামিক আন্দোলনের কথা বলছিলাম। এগুলি তো আপনি সকাল বিকেলে এখন দেখতে পারবেন, আরও কিছুদিন পর এপ্রিল মে জুন থেকে তো আরও বেশি দেখতে পারবেন। এক এক দল এক এক দলের সাথে যাবে, কোনোটা টেবিলের নিচ থেকে আলাপ হবে, কোনো টেবিলের উপরে আলাপ হবে। এগুলি তো পলিটিক্যাল নেগোসিয়েশন, এগুলি তো চলতেই থাকবে। যে যেখানে বেনিফিট পাবে সে সেখানে যাবে, যেখানে বেশি। কারণ এপ্রিল মে জুনের পর তো এটা সংখ্যার হিসাব হয়ে যাবে, কে কয়টা সিট পাবে, কে কয়টা সিট নিবে, কোথায় কার ক্যান্ডিডেট আছে। তা আমার মনে হয় এটা দেখতেই পারেন। বাট আমার মনে হচ্ছে এখন পর্যন্ত জামাতি ইসলামী তো আলাদা বিএনপি বা ধানের শীষ তারা নির্বাচনে যাবে আমার দেখে মনে হচ্ছে সেটাই। সেটা তো বলতে পারবো আরও পরে যে আসলে কি ম্যাচিওর হয়। ছাত্রদেরটা এখনও আমি বলতে পারি না, ছাত্রদের সাথে আমার দল করার পরও এখনও আমার সাথে কোনো কথা হয়নি। আমি শিওর ওনাদের দল গোছাবেন আরও সারা বাংলাদেশে, এবং তারপরে ওনারা চিন্তা করবেন ওনারা একাই 300 আসনে প্রার্থী দিবেন না ওনারা কারোর সাথে জোট করবেন। আমার ধারণা। আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে, তারা যদি একাই নির্বাচনের মাঠে নামে তাদের কতগুলো আসন পাওয়ার সম্ভাবনা দেখেন আপনি? দেখুন, একটা রাজনৈতিক দল হয়ে আরেকটা রাজনৈতিক দলকে তো আমার এভাবে বলা উচিত না, নির্বাচন 5-6 মাস 7 মাস পরে। বাট আমি এতটুকু বলবো যে জনগণ ওনাদেরকে সরকার নামানো নিয়ে চিন্তা করে, সরকার চালানো নিয়ে চিন্তা করে না। আর নির্বাচনে জিততে হলে 110টা ভোট কেন্দ্র যদি মিনিমামও থাকে, 50টা করে লোক লাগলেও 6000 লোক প্রত্যেকটা ইউনিয়নে লাগে, প্রত্যেকটা ইউনিয়ন ইন সেন্স প্রত্যেকটা ইসে লাগে, আপনার প্রত্যেকটা নির্বাচনী আসনে লাগে। আমরা নির্বাচন ভোলাতেও করেছি আবার ঢাকাতেও করেছি। আমরা জানি যে নির্বাচনের হিসাব নিকাশটা আলাদা। আপনাকে পছন্দ করা আর আপনাকে ভোট দেওয়া বা আপনার কোনো কিছুর সাথে একমত হওয়া এবং আপনাকে ভোট দেওয়াটা এটা একটা বিরাট ব্যাপার, মার্কার একটা বিরাট ব্যাপার আছে। তা আমার মনে হয় সামনে বলে দিবে। বাট আমি যদি ছাত্রদের জায়গায় থাকতাম, মানে আমি বলা উচিত না, আমার মনে হয় যে যেহেতু এখনও তাদের প্রতি সবার দুর্বলতা আছে, আমার মনে হয় বড় কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করাটাই মনে হয় রাজনৈতিকভাবে ঠিক, আমি মনে করি আমার জায়গা থেকে। আপনি ভোলা 1 আসনে প্রার্থী হয়েছিলেন, 2014 সালে নির্বাচনে অংশ নেননি, 2018 সালে নির্বাচনে ঢাকা 17 আসনে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের প্রার্থী হয়েছেন, ভোলা 1 আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এবার কোন আসনে মানে আপনি প্ল্যান করছেন যে নির্বাচন করবেন? 2টি আসন, 1টি আসন? এখন আমরা এগুলি ঠিক করি নাই। এখন আমাদের কয়টা আসন টোটাল আমরা করব, আমরা কার সাথে ঐক্য করব বা বিএনপির সাথে যদি আমরা যাই আমরা কিভাবে যাব সেটা করব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, রাজনৈতিকভাবে আমরা সামনে একটা ভালো কিছু করতে চাই। ওকে, কোনো একটা সিট নিয়ে কোনো কিছু নিয়ে কোনো ঝগড়াঝাটি ওইটা আমাদের কাছে বলা, উই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি, এনাফ ইজ এনাফ, যেটা বলা না, এনাফ ইজ এনাফ। আমরা সেটেল হয়ে ভালো করে কাজ করতে চাই। আমি যদি মনে করি আমার চেয়ে ভালো প্রার্থী আছে, আল বি দ্য হ্যাপিয়েস্ট, আমি ছেড়ে দেবো, আমার এখানে কোনো প্রবলেম নেই। আমি সেভাবেই পলিটিক্স করি। আমার দলেও এখন আরও অনেক ভালো ভালো লোকরা আসছেন, আমি ঢাকাতে অনেক গোছাচ্ছি। সো আরও অন্যান্য সিটও ঢাকাতে আমরা কনসেন্ট্রেট করছি, ঢাকার বাইরেও ফরিদপুর বা অন্যান্য জায়গাতেও ভালো ভালো ক্যান্ডিডেট আসছেন। আমি আপনাকে অগস্ট সেপ্টেম্বরে বলতে পারবো যে আমাদের অবস্থানটা কীভাবে দাঁড়াচ্ছে। আর আমার এই কথাটা এখন বলা ঠিক হবে না, কারণ আমার অনেক নেতাকর্মী দেখছে, হয়তো বলবে যে আমাদের কথা বললো না। তো আমার মনে হয় অগস্ট সেপ্টেম্বরে বলতে পারবো যে কত পারে না। আমরা এরকমটাই দেখি, মানে তরুণদের রাজনৈতিক দল এনসিপি বলেছে তারা এক রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে যেখানে কৃষকের ছেলে বা সমাজে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তানও যেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন, তারা যেন মেধা ও প্রজ্ঞায় সেই স্তরে পৌঁছতে পারেন। এই ভিশনকে আপনি কিভাবে দেখবেন? কারণ আমরা যেটা দেখেছি বড় দুটি দল আওয়ামী লীগ বা বিএনপিতে সেই সুযোগ আসলে নেই। শুধু কৃষকের ছেলে কেন, রাজনীতি করতে করতে ধরেন ভীষণ অভিজ্ঞ। আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাই বলি, তিনি বিএনপির খুব বিপদের সময় তিনি
বিএনপির মহাসচিব, দীর্ঘদিন বিএনপির যত ঝড় ঝঞ্ঝা উনি দেশে থেকে তার পিছে সামনে নিয়েছেন মহাসচিব হিসেবে। প্রধানমন্ত্রী হবেন সেই চর্চা ছিল না, কিন্তু তরুণরা বলছে তারা সেই চর্চাটি তৈরি করার চেষ্টা করবে। তাদের এই ভাবনাকে আপনি কিভাবে দেখেন? বলে না, একটা বয়স থাকে যে আপনি দুনিয়া পরিবর্তন করতে চান, তারপর আপনি আপনার নিজেকে পরিবর্তন করে ফেলেন। আমার মনে হয় এই তরুণ এই কথাগুলি থেকে অনেক কমপ্লেক্সের একটা ব্যাপার আসে, যে কৃষকের ছেলে হতে হবে বা আমরা হতে পাচ্ছি না, মানে মনে হয় একটা পুঞ্জীবিত কমপ্লেক্স কাজ করছে যে গরিব বলে হচ্ছে না। এটা আসলে সত্যি না। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। মির্জা ফখরুল সাহেবের নাম নেন, আপনি যান নামই নেন, পলিটিক্সে শিক্ষা বলেন, অর্থ বলেন, বংশ বলেন, এগুলি আপনাকে অডিয়েন্স দেয়, কিন্তু খেলা আপনার খেলতে হয়। অনেক বড় বড় রাষ্ট্রপতির ছেলেরাও কিন্তু বাংলাদেশে কিছু করতে পারে নাই, আবার অনেকে করতে পেরেছে। শেখ হাসিনা বা খালেদা জিয়া হওয়াটা কিন্তু ইজি না, ইজি ছিলও না, কারণ সরওয়ার্দী সাহেবের ছেলেকে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। ওকে, আরও অনেকে আছে, তাদের কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। সো আপনারা যেটা মনে করেন যে টেন্ডুলকারের ছেলে হিসাবে হয়তো আপনাকে সবাই চিনবে, কিন্তু খেলতে আপনার হবে 150 কিলোমিটার স্পিডে বল আপনার ফেস করতে হবে। বাইরে থেকে আপনি মনে করতে পারেন যে টেন্ডুলকারের ছেলে বলে চান্স পাচ্ছে না, গাভাস্কারের ছেলে টিকে নাই কিন্তু টিমে। সো পলিটিক্স ইজ ডিফিকাল্ট। সো ওনারা বাইরে থেকে মনে করেন যে বাই ভার্চু অফ আর বার্থ আমরা এটা হচ্ছি, জি না, এটা সত্যি না। এটা আমাদের অনেক কাজ করতে হয়। আমাকে যদি আপনি পছন্দ করেন, আমি তো এটাকে স্পিরিচুয়ালিটি মনে করি যে এটা গিফট আল্লাহ তাআলার তরফ থেকে হয়, কিন্তু এই পলিটিক্স অনেক ডিফিকাল্ট। বিকজ আপনি এক একটা স্টেজে যখন থাকেন, আপনার এক এক ধরনের শত্রু থাকে। আপনি যখন বিএনপির স্ট্যান্ডিং কমিটির স্টেজে থাকেন, আপনার এক এক ধরনের শত্রু থাকবে। আপনি যখন এর উপরে চিন্তা করেন, আপনার শত্রুর লেভেল আবার ডিফারেন্ট।